বাংলার লোককাহিনী অনুসারে এক ছিলেন রাজা আর তার ছিল দুই রানী। বড় রানীকে অতিথি আপ্যায়নের জন্য তিনি দেন পিঠা বানানোর দায়িত্ব। সুন্দর করে পিঠা বানিয়ে তিনি তো চলে যান, কিন্তু এতে ঈর্ষান্বিত হন ছোট রানী। তিনি ছড়িয়ে দেন এক গাদা তিল, ভাবেন পিঠাটি হয়ে গেছে নষ্ট। কিন্তু দর্শক, মজার ব্যাপার হলো ওই তিল ছড়ানোর কারণেই পিঠাটা হয়ে যায় অনেক সুস্বাদু, আর তারপরে এর নাম হয় সতীন মোচড় পিঠা। আজ থেকে প্রায় 150 বছর আগের ঐতিহ্যবাহী পিঠা এটি। আর দর্শক, কালের বিবর্তনে যেটা যাচ্ছে হারিয়ে, তবে আমরা কখনোই চাই না আমাদের ঐতিহ্যবাহী রান্না, আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো হারিয়ে যাক। আর তাই আজকে আমরা সেই সতীন মোচড় পিঠাটি তৈরি করে দেখাবো, এবং তার সাথে থাকবে আরও একটি মজাদার পিঠা। প্রিয় সুধী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না অনুষ্ঠানের আজকের এপিসোডে। পৌষের এই সন্ধ্যাবেলায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর আজকে আমরা পেয়েছি আমার ভীষণ প্রিয় একজন রন্ধনশিল্পী জেবুন্নেসা খানকে। তাকে নিয়ে শুরু করছি আজকের আয়োজন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। শীতের মরশুমটাই আসলে পিঠা খাওয়ার মরশুম। যখন স্টুডেন্ট ছিলাম তখন তো স্কুল কলেজ ছুটি হয়ে গেলেই মামা বাড়ি যাওয়ার ধুম পড়ে যেত, এবং সেখানে তো সন্ধ্যাবেলা মানেই গরম গরম ধোয়া ওঠা পিঠে। আজকে একটু শুনতে চাই, সতীন মোচড় পিঠার কথা তো আমি দর্শককে বলে দিয়েছি, আর কি কি পাচ্ছি? আরেকটা পিঠা আমি করব, সেটা হচ্ছে গিয়ে তাল দিয়ে। এটা হচ্ছে গিয়ে খিলি পিঠা তালের। ওকে, তো একটু জানতে চাই যে সতীন মোচড় পিঠা এই রান্নাটা শিখলেন কোত্থেকে? আসলে আমি পিঠা অনেক অনেক বেশি পিঠা নিয়ে কাজ করেছি, কারণ পিঠা আমি অনেকবার পুরস্কৃত হয়েছি। আর আমার পিঠা বানাতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাঙালিয়ানার এটাই তো ডেজার্ট একমাত্র, তাই না? ডেজার্ট মানেই আমাদের পিঠা। আর হচ্ছে গিয়ে নতুন ধান যখন হয়, নবান্ন, এই যে পৌষ, এই সময় যখন গরম গরম পিঠা, এটার আনন্দ অন্যরকম। আসলে হেমন্তের শেষ অগ্রহায়ণের শেষেই তো কৃষকরা নতুন ধান কেটে ঘরে তোলেন। সেই ঢেকি ছাটা চাল দিয়ে চাল গুঁড়ো করে তারপরেই তো নবান্ন, তারপরে নানান স্বাদের পিঠে হয়। পিঠার কথা শুনলে বাঙালি হিসেবে জিভে জল ধরে রাখা দেয়। তাই সরাসরি আপনাকে নিয়ে যেতে চাই আমাদের কিচেনে, সেখানে আমরা তৈরি করতে করতে বাকি গল্প করব। আপু, আমরা চলে এসেছি কিচেনে। আমাদের প্রথম পিঠাই বোধহয় সতীন মোচড় পিঠা, যেহেতু আমি তিল দেখতে পাচ্ছি। দর্শকদের জন্য যদি বলে দেন যে কি কি লাগছে এই পিঠা তৈরি করতে? পিঠা তৈরি করতে তো প্রথম উপকরণই হচ্ছে চালের গুঁড়ো, একদমই আতপ চালের গুঁড়ো। আমরা কতটুকু নিয়েছি? আমি এখানে পরিমাণ মতো নিয়েছি হচ্ছে গিয়ে 1 কাপ আর আধা কাপ এখানে। আর একটা ডিম, এখানে হচ্ছে গিয়ে গুড়, খেজুরের গুড়, এটা হচ্ছে ঘি, আর এটা হচ্ছে নারকেল কোরানো, আর এটা তো তিল। আর এটা হচ্ছে গিয়ে খেজুরের রস, এই রসে আবার শিরা হবে, সেজন্য এই রস। আর এটা পানি। আচ্ছা, খেজুরের রসটা বোধহয় একটু জাল দিয়ে নিতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এবার রান্না বান্নাতে চলে যাই। ঠিক আছে, প্রথমেই আমি মাখিয়ে নিব, তারপরে কিছুক্ষণ এটা একটু রেস্টে থাকবে। তারপরে দিব ঘি। ঘিটা এখানে আছে প্রায় 1 কাপের মতো। এটা শুকনো অবস্থায় একটু মাখিয়ে নিচ্ছি, কারণ ঘিটা যেন পুরোপুরি। দর্শক, আয়োজনের শুরুতেই যেমন রাজা বাদশার গল্প দিয়ে শুরু করলাম, রাজার গল্প মানে শাহী খাবার দাবার, সেখানে তো আসলে শাহী আইটেমটা তৈরিই করা হয় ঘি দিয়ে। এখন না হয় অনেক কিছু 150-200 বছর আগে তো এই যে গুঁড়ো দুধ, ওই সমস্ত জিনিস ছিল না, সুতরাং ঘিয়ের উপর দিয়েই যেহেতু রাজা বাদশাদের খাবার দাবার। এখন দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটা হচ্ছে গিয়ে ইচ্ছে মতো, যে যতটুকু পছন্দ করবে ততটুকু নারকেল দিবে, আবার নারকেল স্কিপও করা যায়। এটা হচ্ছে যার যার অনেকের টেস্টের উপর। যেমন আমরা দেখি চিতই পিঠায় অনেকে নারকেল ব্যবহার করেন, অনেকে করেন না। ডিম দিব, একটু ফ্লাপি যেন হয়, আর ভিতরে যেন একটু জুসটা ঢুকে আর কি, যেহেতু শিরার মধ্যে। আর ফ্লাপি না হলে তো জুসটা ওইভাবে চায় না। আর চালের গুঁড়া তো এমনিতেও একটু স্টিকি। এখানে মোটামুটি আমরা আধা, অর্ধেক ডিমের অর্ধেকটা আমরা দিলাম। তারপরে যদি লাগে যদি তাহলে নিব, না হলে নিব না। যে কোনো পিঠা আসলে খুবই যত্ন নিয়ে বানাতে হয়, কারণ এখন না হয় আমাদের গ্লোবালাইজেশনের যুগে বিগত কয়েক দশক ধরে আমরা ডেজার্ট আইটেমে কেক সহ, কেক, পেস্ট্রি,
পুডিং, নানান ধরনের ডেজার্ট আইটেম পাই, কিন্তু ট্র্যাডিশনাল বাংলায় আমাদের কাছে কিন্তু মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় যে কোনো আইটেম বলতে রসগোল্লা সন্দেশের পাশাপাশি থাকতো পিঠা। আর এই শীতের সময় কাঁথা কম্বল জড়িয়ে ভোরবেলা সকালটাও অনেকে শুরু করেন চিতই পিঠা ভাপা পিঠা দিয়ে, আবার সন্ধ্যাবেলার আয়োজন মানেই কিন্তু দারুণ দারুণ স্বাদের পিঠা। আজকে আমরা যে পিঠাটা তৈরি করছি দর্শক, সেই পিঠার অন্যতম গুরুত্বপূর্ণ দুটো উপকরণ হচ্ছে খেজুরের রস, যেটা একটু জাল দিয়ে নেওয়া হয়েছে, আর খেজুরের গুড়। আজকাল কিন্তু খাঁটি গুড় পাওয়া খুবই কষ্টসাধ্য, এবং যেটা দেখা যায় আজকাল মানুষ নানান কারণে প্রফেশন সুইচ করছেন, আমরা লোকাল এলাকায় কিন্তু সেভাবে গাছই পাই না। তো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি মানে এই কষ্টসাধ্য কাজটা সাধন করেছেন, একদম খাঁটি রস এবং গুড়টা সংগ্রহ করে নিয়ে এসেছেন। প্রথম ধাপে আমরা কি করছি, যে আমি এখন তিলটা হালকা রোস্ট করে নেব। সাদা তিলের ব্যবহার আজকে যেমন আমরা পিঠায় দেখি, আমরা নানান ধরনের বিদেশি খাবারেও দেখি একটু সাদা তিল ছড়িয়ে দেওয়া, কারণ তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তিল যখন আমরা রোস্ট করি আপনি একটা ফ্লেভার পাচ্ছেন না? হ্যাঁ, অলরেডি অনেক বেশি ফ্লেভার চলে আসে। অফ করে দিব। হ্যাঁ, অফ করে দেন। আমি এখনই ঢেলে দিব, কারণ এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এইটার মধ্যেই আমি এখন একটু শিরাটা করে ফেলি। হ্যাঁ, আমি প্যানে দেওয়ার আগে একটু হাতে নিয়ে দেখতে চাই। আমি ছোটবেলায় হারিয়ে গেছি দর্শক। সুন্দর ঘ্রাণ, স্ট্রং ঘ্রাণ, চেনা ঘ্রাণ। আজকাল ঢাকা শহরে অনেক বাচ্চারাই কিন্তু এগুলো থেকে বঞ্চিত। আমি যারা পেরেন্টস আমাদের আজকের আয়োজন দেখছেন, আমি অনুরোধ করব যদি সুযোগ থাকে শিশু বা কিশোরদেরকে কখনো না কখনো গ্রামের বাড়িতে নিয়ে যান, তাদেরকে আমাদের এই দেশি জিনিসগুলোর সাথে পরিচয় করান। তবে একটা জিনিসে খুবই সাবধান থাকতে হবে, কাঁচা রস কোনো অবস্থাতেই খাওয়া উচিত নয়। এখন হচ্ছে আমি প্রথমে রসটা দিলাম, আর ওইটা একটাবার জাল দেওয়াই, সেজন্য আমি সাথে সাথে গুড়টা দিয়ে দিচ্ছি। সতীর মোচর পিঠাটা একটু মিষ্টি বেশি হয়, কারণ এটাতে দুবার গুড় অ্যাড হয়। আসলে পিঠা কিসের পিঠা যদি না হয় মিঠা? হ্যাঁ, যেহেতু ডেজার্ট সেহেতু তো মিষ্টি হতেই হবে। রস আর গুড় মিলিয়ে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। গ্রামের দিকে দেখতাম আপু যে চার কোনা বড় বড় কড়াই, এক এক জায়গায় এক এক কথা বলে, আমাদের ওদিকে তাফাল বলে, সেটার মধ্যে হচ্ছে রসটা জাল দিয়ে দিয়ে গুড় করা হতো, এবং স্পেসিফিক ভাবে রস, ঘন রস কিছুটা আলাদা করে ওই খেজুরের কোনো একটা ডগা দিয়ে বারবার 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 করে ঘষে 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 বীজ গুড়টা তৈরি করা হতো, তারপরে সাধারণ গুড়ের সাথে মিশিয়ে হয়ে যেত পাটালি। এই যে শিরাটা হয়ে গিয়েছে, আমি এখন এই ট্রান্সফার করে দিই। তো আমরা কিছুটা সময় রেস্ট করে রাখতে দিয়েছিলাম, মন্ডটা ভালোই মিশে গেছে। এখন গুড়টা মিশাবো। চালের গুঁড়ার যে কোনো পিঠা, আমি সেটা তেলে ভাজা পিঠাতেও দেখেছি, ডিম দেয়া হয় তখন বেশ স্পঞ্জি হয়ে যায়। এই যে এখন হচ্ছে আমি একটু তিলটা দিয়ে নিব। ঘির ঘ্রাণ, খেজুরের রসের ঘ্রাণ এবং খেজুরের গুড়ের ঘ্রাণ, তার সাথে রোস্টেড তিল। এই যে তিল দেওয়ার ফলে কিন্তু ডোটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। তো এটাকে আমি শেপ করব, শেপ করে যখন আমি আবার তিলে গড়াবো তখন পিঠাটার সৌন্দর্য আরো বেড়ে যাবে। আমরা একটুখানি কাবাবের মতন শেপ দিয়েছি, আর সত্যিই তো আপু মাঝখানে এই যে জাস্ট আঙুল দিয়ে ট্যাপ করার কারণে কিন্তু সুন্দর লাগছে অনেকটাই। এবার একটু হালকা আমি তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি দুই পিঠার দুটো পাশে যেহেতু প্রপারলি ফ্রাই হতে হবে, ভেতরে যেন জুসি ভাবটাও থাকে, আমরা মোটামুটি একটু বেশি তেলে নিয়েছি, কারণ এগুলো তো রোজকার খাবার নয়। আবার একটু ঘি দিয়ে দেব। পিঠা আমরা বরাবরই 8 থেকে 80 সবাই ভালোবাসি। পিঠা এমন একটা খাবার যার সাথে আমাদের ছোটবেলাকার যেমন নস্টালজিয়া রয়েছে, সাথে মিশে রয়েছে আমাদের বাঙালি খাবার দাবারের ঐতিহ্য। যে কোনো বিয়ে শাদী, যেহেতু এখন ভরপুর ওয়েডিং সিজন, দর্শক আপনারা কিন্তু আজকের আয়োজন থেকে চমৎকার একটা আইডিয়া পেয়ে যাবেন যে বিয়ে বাড়ির সেটা তত্ত্ব দেয়া হোক বা ডালা এক্সচেঞ্জের সময় খাবারের কিন্তু একটা ডালা আমরা দেখেছি প্রায়শই থাকে, এবং গায়ে হলুদের আয়োজনে তো ভরপুর খাবারের আয়োজন, সেখানে একটা বড় জায়গা কিন্তু দখল করে থাকতে পারে পিঠায়, এবং সেখানে আপনারা নির্দ্বিধায় এই আইটেমটাও রাখতে পারেন। একটু ধিমি আঁচেই প্রথমে একটু ধিমি আঁচে হবে, না হলে পিছনে লেগে যাবে। ওকে, এখন এই যে ভাজা শেষ, এখন এটা আমি
শিরাতে জাস্ট দিব এবং তুলে ফেলে এটা এক পাশ এখন একটু তিল ছিটিয়ে দিচ্ছি উপরে। আপু, হয়ে গেল আমার সতীন মোচর পিঠা। থ্যাংক ইউ সো মাচ আপু। একসাথে বড় রানী ছোট রানী দুই রোলই প্লে করলেন, আর আমাদের তৈরি হয়ে গেল সতীন মোচর পিঠা। এর পরবর্তী আমরা পিঠাতে চলে যাব। এরপরে আমরা কোন পিঠা রেসিপি দেখব? এটা হচ্ছে গিয়ে তালের খিলি পিঠা। এটা কলা দিয়েও হয়, ট্রাইবরা এটা কলা দিয়ে করে, বাংলা কলা দিয়ে। আপু, তালের এই খিলি পিঠা তৈরি করতে আমাদের কি কি লাগছে? প্রথমেই তো অবশ্যই তাল লাগছে, তালের গাদ এটা, আর হচ্ছে গিয়ে চালের গুঁড়ো, তারপরে নারকেল, খেজুরের গুড়, আর হচ্ছে খেজুরের রস। হ্যাঁ, আর যদি প্রয়োজন হয় তাহলে একটু ডিম, ফ্যাটানো ডিম। হ্যাঁ, ফ্যাটানো ডিম। আচ্ছা, কিভাবে আমরা তৈরি করছি এবার? এই যে এখনই দেখাচ্ছি। প্রথমে আমি তৈরি করে নিয়ে হচ্ছে গিয়ে এটা একটু ডোটা রেডি করে ফেলি, তারপর আমি খিলিটা দেখিয়ে দিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই যে তালের গাঁটটা। এটা কিন্তু আমি জাল দিয়ে রেখেছি, এই যে কালারটা। একটা সময় তালের পাল্প তৈরি করাটা খুবই কষ্টসাধ্য ছিল। আমি দেখতাম যে কোনো একটা ঝুড়ি উল্টো করে একটু পানি দিয়ে তালটা ঘষে 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 তারপরে বের করতে হতো। হ্যাঁ, এখনো কিন্তু ওই প্রসেসই, কিন্তু আমরা আর কি শহর কেন্দ্রিক হয়ে এখন হচ্ছে গিয়ে আমরা ওই যে এখন তো প্লাস্টিকের ইয়ে আছে, তারপরে হচ্ছে ঝাঁঝরের মতো। কিন্তু আমি আমার মাকে দেখেছি একটা সিঁড়ির মতো, এরকম চারপাশে হচ্ছে গিয়ে একটা কাঠের ফ্রেম, তার মধ্যে আবার ওই যে স্টিলের পাতগুলো যে ব্লেডের মতো, ওই ব্লেডের মতো এভাবে এভাবে সিঁড়ির মতো, ওইটা দিয়ে এভাবে এভাবে করে তারপরে করতো। চালের গুঁড়ো কতটুকু? চালের গুঁড়ো আমি হচ্ছে গিয়ে এখানে এখন আমি তো অল্প বানাবো, সেই অনুপাতে আমি হচ্ছে 1 কাপের মতো দিচ্ছি গুঁড়ো। এই যে 1 কাপের মতো আমি দিয়েছি, এখানে 2 কাপ ছিল। দিচ্ছি হচ্ছে গিয়ে নারকেল, তারপর হচ্ছে খেজুরের গুড়। এই পিঠাটা কেউ যদি খেজুরের গুড়টা স্কিপ করতে চায় বা দিতে না চায়, এটাই মিষ্টি আছে। আচ্ছা, সুতরাং অনেক বেশি দেওয়ার দরকার নেই। আর জাল দেওয়ার পর তো আরেকটু বেশি মিষ্টি হয়ে গিয়েছে। এখন আমি একটু খেজুরের হালকা জাল দেয়া সেই রস। খেজুরের রসটা না দিলেও চলে, এটা একটু যেহেতু টেস্ট, হ্যাঁ আছে, টেস্টটা একটু চেঞ্জ। হ্যাঁ, আর এই ডোটা হবে হচ্ছে গিয়ে আমরা যে কেকের ডো করি একটু লিকুইড, কারণ স্টিম হবে তো। হ্যাঁ, স্টিম হওয়ার পর অটোমেটিক জমে যাবে। হ্যাঁ, অটোমেটিকই জমে যাবে। আবার ডিমটাও যদি কেউ না দিতে চায়, খুব বেশি যে জরুরি ডিমটা তাও কিন্তু না। ডিম দিলে একটু নরম হবে পিঠাটা, আর ডিম যদি না দিই তাহলে একটু শক্ত হবে। কিন্তু একটু ডোটা যদি আমরা কিছুক্ষণ রেখে দিই, বেশিক্ষণ, কারণ এখানে তো আমি বেশিক্ষণ রাখার কোনো সুযোগ নেই, তো যখন এটা বেশিক্ষণ রেখে দিব, দেখা গেছে যে আমি 2-3 ঘন্টা রেখে দিলাম, তখন অটোই এটা নরম সেট হয়ে যাবে। অল্প একটু ডিম দিয়ে দিচ্ছি, বেশি না, সামান্য একটু স্পঞ্জ, একটু ফ্লাফি হওয়ার জন্য। এই যে ডোটা রেডি। এখন হচ্ছে কি আমি যেটাতে স্টিম করব সেটা রেডি করব। আমি একদম প্রত্যন্ত অঞ্চলের মতো করছি। এটা হচ্ছে কি আমি এখানে খড় দিব, এটা আমি ধুয়ে নিয়েছি। কিন্তু আমি বিস্মিত হচ্ছে এটা ভেবে যে এই ঢাকা শহরে যান্ত্রিক জীবন আপনি খড়টা সংগ্রহ করলেন কি করে? আমি সব সময় আমার এই রান্নার জিনিসগুলো আমি সংগ্রহে রাখি, কারণ এটা তো আমার নেশা। একটু পানি দিতে হবে, এই যে এই পরিমাণ পানি দিব, বেশি পানি না, খড়টা যেন উপরে থাকে। এবার আমরা দেখব খিলি তৈরি করা।
কারণ এখন আপনি এটা কলাপাতা দিয়েও করতে পারেন, যখন কলাটা দিয়ে করবে ডোটা তখন কলাপাতাটা দিলে ওই ফ্লেভারটা ওইটার সাথে চলে আসবে। আর এখন আমি তাল দিয়ে এটা এই খিলিটা করলে তালের ওই পিঠাটার মধ্যে একটা দাগ কাটে। হ্যাঁ, টুথপিকটা যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি তাহলে টুথপিকটা ভাঙবে না, নরম হয়ে যাবে, তখন আমার এই খিলিটা করতে সুবিধা হবে। এই যে আমি এভাবে করে খিলিটা করে ফেললাম, এই যে বাহ, খুবই সহজ। এখন এই পিঠাটা দিব। কিন্তু আমরা জানি যে পাতার গায়ে না হালকা একটা অয়েলি একটা ওয়াটারপ্রুফ কোটিং থাকে প্রাকৃতিক ভাবেই, তো যার কারণে লেগে খুব একটা যায় না, আর লেগে গেলেও খাঁটি জিনিস। খড়ের একটা কাঁচা ঘ্রাণ পাচ্ছি। এবার তাহলে আমরা ঢেকে দিই। হ্যাঁ, ওকে আপু, আমরা কতক্ষণ এভাবে ঢেকে রাখবো? এটা যতক্ষণ না হয় 10 থেকে 15 মিনিট। এটা স্টিমে ছিল, এখন বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গিয়েছে, কারণ এটা 10 থেকে 15 মিনিট লাগে। ও ওয়াও, পিঠার ঘ্রাণ, তালের ঘ্রাণ এবং খড়ের ঘ্রাণ আমি এখন দেখেই বুঝতেছি হয়ে গিয়েছে। আর যদি কেউ চেক করার জন্য একটা টুথপিক বা একটা দিয়ে দেখতে পারে। যখন একটু সহনীয় তাপমাত্রায় আসবে, তারপর এই পাতার র্যাপটা খুলে মানে খিলিটা খুলে পিঠাটায় যখন কামড় দেব দর্শক, তখনই বুঝতে পারবো আসলে কতটা সুস্বাদু। আর যেমনটা বলছিলাম, ন্যাচারাল একটা ঘ্রাণ, যে কাঁঠাল পাতাটা খোলার সাথে সাথে এটার মধ্যেই একটা সুন্দর পাতার ছাপ চলে আসবে। হ্যাঁ, ন্যাচারাল আর্টওয়ার্ক। আপু, হয়ে গেল আমার তালের খিলি পিঠা। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখলেন কত অল্প সময়ে স্বল্প উপকরণে তৈরি হয়ে গেল আমাদের ট্র্যাডিশনাল তালের খিলি পিঠা। দুর্দান্ত দুইটা রেসিপি আপু, থ্যাংক ইউ সো মাচ। একদম ভরপুর শীতকালে অর্থাৎ পৌষ মাসের আমাদের প্রথম এপিসোডে আমরা পিঠা স্পেশাল একটা আয়োজন দেখলাম। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এক্সপার্ট রান্নাবান্নাকে ধন্যবাদ আমার, আর জিটিভিকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে এখানে এই যে নবান্নের একটা পিঠা দেখানোর সৌভাগ্য আমার হয়েছে। আর আমি তখনই সার্থক হব যখন দর্শকরা আমার এই পিঠাগুলো ট্রাই করবে। ধন্যবাদ। আপনি খুব ভালো থাকবেন, আর আমাদের এই যাত্রাপথে নিশ্চয়ই দেখা হবে আগামী দিনে আগামী কোনো পর্বে, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা সবাই আনন্দের সাথে উপভোগ করলেন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানের আজকের এই স্পেশাল পিঠা এপিসোড। আজকে আমরা তৈরি করেছি দুটো মজাদার এবং ঐতিহ্যবাহী পিঠা। প্রথমেই ছিল সতীন মোচড় পিঠা এবং পরবর্তীতে তালের খিলি পিঠা। আজকের মতন আমি ইন্দ্রাণী নিশি বিদায় নিচ্ছি পৌষ মাসের এই প্রথম এপিসোড থেকে। তবে আগামী পর্বে নিশ্চয়ই হাজির হয়ে যাব পছন্দের রন্ধনশিল্পীর পছন্দের কিছু রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথেই থাকুন।